নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। দেখুন, গতকাল আমরা আলোচনা করেছিলাম মিনার মণ্ডল বীরভূমের মোহাম্মদ বাজারের। তার বাড়িতে পুলিশ রেড করেছিল গত পরশু মধ্যরাতে। গতকাল আমরা দেখেছিলাম সারাদিন দিনভর তল্লাশি হয়েছে, টাকা গোনার মেশিন গেছিল, ট্রাঙ্ক গেছিল, এবং তারপরে মোটামুটি আমরা যেটা জানতে পেরেছি তার বাড়ি থেকে 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে, 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। এই সোনার দামটা যদি ধরা হয় তাহলে মোটামুটি 50 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে একজনের বাড়ি থেকে। এই মিনার, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। মিনারের স্ত্রী দাবি করেছে এই টুলু মণ্ডল বছরখানেক আগে তাদের বাড়িতে একটা ব্যাগ রেখে গেছিল, বলেছিল কাগজপত্র আছে। এই টুলুর বাড়িতে আজকে সকালে আবার হানা দেয় পুলিশ। টুলুর একাধিক বাড়ি, বাড়ি বললে কম বলা হবে, রাজপ্রাসাদ বলা ভালো, পুলিশ হানা দিয়েছে। পাশাপাশি টুলু যেখানে এই বালি বা পাথর মজুত করে রাখতো সেখানেও পুলিশ হানা দিয়েছে। টপ শটে আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানকার কি ছবি। দেখা যাক সেখান থেকে কিছু পাওয়া যায় কিনা। তবে টুলু এখনো পর্যন্ত বেপাত্তা। এই গতকাল আর আজকে মিলিয়ে এখনো পর্যন্ত কি দাঁড়ালো একবার দেখাই প্রতিবেদনে। এটা দুজন মাস্টার মাইন্ড। এখন বোধহয় 10% জানছে, এখনো 90% জানতে বাকি আছে। পাথর ভাঙার ক্রাশারে দিনমজুর থেকে পাথর বালি মাফিয়া, এটুকু বললে বীরভূমের পাথর বালির সাম্রাজ্যের বেতাজ বাদশা টুলু মণ্ডলকে নিয়ে সবটা বলা হয় না। এই মণ্ডলের বৃত্ত বিরাট বড়। টুলু মণ্ডল ডিসিআর জাল করত, সেই ডিসিআর জাল করার ছাপাখানা ছিল এই নীলবাড়ি। বিভিন্ন খনি থেকে যে পাথর অবৈধভাবে এই ডিসিআর জাল করে যেগুলি তোলা হতো সেগুলি সরাসরি এখানে চলে আসতো। টুলুর বেআইনি সাম্রাজ্যের এটা একটা নমুনা। মোহাম্মদ বাজারে দেউচায় কয়েকশো একর জুড়ে পাহাড় সমান বালি পাথর মজুদ। এলাকার লোকজন জানে পার্কিং লট, আসলে বেআইনি কারবারের পীঠস্থান। বালি পাথর তুলতে পর পর ডাম্পার লরি দাঁড়িয়ে, আর এখানে তৈরি হতো জাল ডিসিআর অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিট। লরি থেকে নিয়মমতো শুল্ক নিয়ে ধরিয়ে দেওয়া হতো নকল রসিদ। দেউচায় টুলুর ছাপাখানায় জাল ডিসিআর বানানো হতো। 100 সিএফটি পাথরের রাজস্ব 400 টাকা, 10 থেকে 12 চাকার ট্রাকের রাজস্ব পড়ত 1600 টাকা, কিন্তু নেওয়া হতো 8 থেকে 10,000 টাকা। সেই টাকার পুরোটাই যেত টুলুর কাছে। অভিযোগ, ডিসিআর দুর্নীতি করে কয়েকশো কোটির মালিক টুলু। ইলিগেল স্টোন, ইলিগেল স্যান্ড, ইলিগেল ডিসিআর ছাবানোর মেশিন পর্যন্ত বসিয়েছিল এবং ইলিগেল ভাবে লোকের গাড়িকে আটকে রেখে টাকা আদায় করত। সরকারের কোষাগারে যখন মোটা টাকা শুল্ক জমা পড়ার কথা, কিন্তু টুলুর কেরামতিতে তার যৎসামান্য জমা পড়ত না। অভিযোগ, তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা ওই টাকার ভাগ পেতেন। ট্রাকে এমএসপি লেখা রয়েছে। এমএসপি লেখারই অর্থ হলো মন্ডল স্টোন প্রোডাক্ট। এইটাই চিহ্নিত করে দেয় যে এখানে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলি টুলু মন্ডলের নিয়ন্ত্রণে ছিল। কিভাবে সাধারণ পাথর শ্রমিক পাথর মাফিয়া হয়ে উঠতেন টুলু? 2000 সালের আগে ক্রাশারে দিনমজুর হিসেবে কাজ করতেন টুলু। পরে শ্রমিক নয়, লরি ভাড়া নিয়ে ক্রাশার থেকে পাথরের ব্যবসা শুরু। 2010-এ কিনে ফেলেন নিজস্ব লরি। একে একে কয়েকশো লরির মালিক হয়ে ওঠেন টুলু। কারবার বাড়াতে অনুব্রত মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু। অভিজিৎ সিনহা আসতেন, অফিসাররা আসতেন, নেতারা আসতেন, 15 দিন পর পর পিকনিক হতো। পথসাথী বলে সরকারের কাজ বেরিয়েছিল, সেই পথসাথী 80% রাস্তা হয়ই নাই, কিন্তু তার কাগজ কলমে বিল তুলে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে টুলুর দেশ বিদেশে রয়েছে ব্যবসা ও সম্পত্তি। নেপালে ঘুরপথে হয়েছে বিনিয়োগ। সূত্রের খবর, টুলু নিয়ন্ত্রণে বীরভূমে 7টি ডিসিআর গেট। বীরভূমে অনুব্রতর অপারেটর নাকি এই টুলু। এসবের পিছনে কি কালীঘাটের হাত? দেউচায় টুলুর পার্কিং লটে বীরভূম তৃণমূলের তাবড় নেতাদের দেখা গিয়েছে বলেও অনেকের দাবি। এই টাকার যে ট্যাক্স, সেটা সরকারে আসার কথা ছিল। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিং এ গেছে। কয়েক হাজার কোটি টাকা কয়েক বছরে তৃণমূলের বদান্যতায় টুলু মণ্ডল করে গেছে। অনুব্রতের মাধ্যমেই মানে যুবরাজের কাছে টাকা দিত, সব থেকে বেশি টাকা বীরভূমে দিত। অনুযোগে টুলু গোটা বীরভূমের বালি পাথরের নিয়ন্ত্রণ। আর টুলুকে কে নিয়ন্ত্রণ করত? সেখানেও কি ঘুরে ফিরে মণ্ডল? আর মণ্ডলের মাথায় তবে কি কালীঘাট? সুজয় পালের রিপোর্ট, টিভি9 বাংলা। এই হচ্ছে প্রতিবেদন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুজয় পাল। যাব সুজয়ের কাছে। সুজয়, তুমি সকাল থেকে রয়েছো, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 5টা 33।
আপডেটটা দাও চট করে, এখনো পর্যন্ত কি জানতে পাচ্ছি আমরা? একেবারে দেখো, সকালে যে প্রাসাদ দেখিয়েছিলাম টুলু মণ্ডল, সেই প্রাসাদে এবার পুলিশের নজরদারি বা পুলিশের তল্লাশি চলছে। আমি সরাসরি অরিত বসুকে বলবো একটু দেখানোর জন্য। আমরা এবার বাড়ির ভেতরের ছবিটা দেখাবো। বাড়ির ভেতরে আমরা প্রবেশ করেছি এবং ভেতরে দেখতে পাবে যে র্যাফের কর্মীরা রয়েছে এবং ভেতরে বাকি যে ঘরগুলি রয়েছে সেই দিকে কিন্তু এক এক আমার সহকর্মী অরিত বসুকে বলবো একটু এগিয়ে আসার জন্য। ভেতরে দেখবে সামনে র্যাফ রয়েছে এবং ভেতরে যে প্রত্যেকটা ঘরে এই মুহূর্তে পুলিশি তল্লাশি চলছে। আমরা কিছু সময় আগে দেখেছি একজন স্বর্ণকারকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এই বাড়ির ভেতরে প্রচুর পরিমাণে সোনার হদিশ পাওয়া গিয়েছে, সেই বিষয়টা বোঝা যাচ্ছে। আমি একটু বাড়িটাকে যদি একটু কাছ থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, আমার সহকর্মীবাবুকে বলবো একটু এগিয়ে আসার জন্য। এই সেই প্রাসাদ এবং প্রাসাদের চারিদিকে যদি দেখা যায়, সকালেই দেখিয়েছিলাম আমরা যে এই হচ্ছে সেই বাগান। আমি সহকর্মীকে বলবো একটু এগিয়ে আসার জন্য। বাড়ির পেছনে রয়েছে জিম সেন্টারের ছবিটাও আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। বাড়ির সামনের গেটটা আমরা যদি দেখি, একটা গাড়ি বারান্দা মতো রয়েছে এবং এখান থেকে সিঁড়িটা যদি দেখো, সিঁড়ির ভেতরে প্রবেশ করলে বাড়ির ভেতরে ঝাড়বাতি রয়েছে, অর্থাৎ অত্যাধুনিক দামি আলোকসজ্জা রয়েছে। ভেতরে যদি ইন্টেরিয়ারের কাজ দেখা যায়, যেমনটা সকালেই আমরা দেখাচ্ছিলাম, কোনো বাংলো বা কোনো রিসর্টকে হার মানিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে টুলু মণ্ডলের এই বাড়ি। আমি পেছনের দিকে ছবিটা একটু বলবো অরিত বসুকে দেখানোর জন্য। বাড়ির পেছনের দিকে রয়েছে জিম সেন্টার, অর্থাৎ টুলু মণ্ডল এবং তার পরিবারের সদস্যরা এই বাড়ির ভেতরে, এই বাড়ির পেছন দিকে তাদের যে জিম সেন্টার রয়েছে সেখানে তারা শরীরচর্চা করতেন। বাড়ির শুধু সামনের দিক নয়, বাড়ির পাশের দিকটাও যথেষ্টই বিলাসবহুল এবং বাড়ির তৈরির পেছনে যে মোটা অঙ্কের টাকা খরচ করা হয়েছে সেটা স্পষ্ট। এই হচ্ছে সেই জিম সেন্টার। আমার সহকর্মীকে বলবো একটু দেখানোর জন্য। এই হচ্ছে সেই জিম সেন্টার, ভেতরের ছবিটা আমরা দেখাচ্ছি সেই জিম সেন্টার, এবং এটা টুলু মণ্ডলের জিম সেন্টার, তার নিজস্ব জিম সেন্টার। বাড়ির ভেতরেই তিনি সেই সমস্ত বন্দোবস্ত করে রেখেছিলেন, যেটা আর 5টা আধুনিক জিমে থাকে, সেই সমস্ত সরঞ্জাম তার এই বাড়ির মধ্যে ছিল। আমি সহকর্মী অরিত বসুকে বলবো একটু এগিয়ে আসার জন্য, এখান থেকে আরও স্পষ্ট আমরা দেখাতে পারবো। দেখানোর চেষ্টা করছি যে দেখো, বাড়ির পেছনে সেই তার অত্যাধুনিক জিম সেন্টার, সেই জিম সেন্টারের ছবিটা আমরা দেখাচ্ছি। অর্থাৎ সব দিক থেকে একটা অত্যন্ত দামি জিম সেন্টার তৈরি করা হয়েছিল। তুমি যেটা দেখালে তা তো গোটা বাংলার মানুষ দেখলো, কিন্তু ওই স্বর্ণকারকে কেন নিয়ে যাওয়া হয়েছে? নজর থাকবে যে এখান থেকে সোনা দানা কিছু পাওয়া যায় কিনা, নজর থাকবে আমাদের। চট করে আলোচনা যাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে কে রয়েছেন পরিচয় করে দিই। প্রীতম দত্ত বিজেপির তরফ থেকে, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ডেপুটি কমিশনার, চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের তরফ থেকে, ঝন্টু বড় এক বিশ্লেষক, বাইরে থেকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৃষাণু মিত্র। প্রত্যেকেই স্বাগত। আর ঝন্টুদা একজন ওই পাথর খাদানে কাজ করতেন, সেখান থেকে এত বড় বাড়ি, এত কোটি টাকা, মেয়ের বিয়েতে এত খরচ করছে, মানে মোটিভেশনাল স্পিকার দরকার নেই, এদেরকে দাঁড় করিয়ে দিলে যে কেউ মোটিভেট হয়ে যাবে। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে রাজ্য সরকার বারবার বলতো রাজ্যের কোষাগারে টাকা নেই, তো রাজ্যের কোষাগারে টাকাটা আসবে কোত্থেকে? রাজস্ব তো অন্য জায়গায় চলে যাচ্ছিল। না, প্রশ্ন হচ্ছে তুমি প্রথমটা শুরু করলে সুনীল গঙ্গোপাধ্যায় বহুদূর আগেই তোমার এই কথাটা তুমি গদ্যের ছন্দে বলেছো, উনি কবিতার ছন্দে বলেছিলেন, গভীরে যাও দুহাত ভরে আধার, পায়ের নিচে বালি। আমি এখানে বালু না বলে পাথর বলছি, ক্ষমা করবেন সুনীল বাবু। পাথর খুঁড়লে অতল পারাপার। এই যে পাথর খুঁড়েই যে অতল পারাপারের ব্যবসাটা তৃণমূল করে তুলেছিল, যতই তৃণমূলের নেতারা এই ভারত ভ্রমণে বেরিয়ে পড়ুক এখনই, কিন্তু পশ্চিমবঙ্গে আমি বারবার বলছি একটা প্যারালাল ইকোনমি তারা চাষ করেছিল। তুমি বলছিলে পশ্চিমবঙ্গের ভাড়ার শূন্য ছিল, আমি বলছি কারো ভাড়ার তো পূর্ণ ছিল নাকি? ওনার ভাড়ার শূন্য ছিল। এই ভদ্রলোকের কি নাম বললে? টুলু বাবুর ভাড়ার এতই পূর্ণ ছিল যে পশ্চিমবঙ্গে, এই চন্দনদাই বলছিল আস্তে আস্তে, আমি চমকে যাচ্ছিলাম যে ওনার মেয়ের বিয়েই নাকি এখনো পর্যন্ত, মানে আমি জানি না হুমায়ুন কবিরের মেয়ের বিয়ে টিয়েতে অত খরচা করেছিল কি না, সুজিত বসু শুনেছিলাম, এখন শুনছি ওই রেকর্ডও ভেঙে দিয়েছিলেন একটা বাস কন্ডাক্টর। মানে তৃণমূল অদ্ভুত। এগরোল যিনি বানাতেন, জীবন শুরু করেছেন এগরোল বানানো দিয়ে, তার ঘরে কারি সোনা তৃণমূল করে, একটা সুন্দর যোগ ছিল। এ বাস কন্ডাক্টর ছিলেন, তার বাড়ি, তার মেয়ের বিয়ে 150 কোটি টাকা, কেজি সোনা। কি যোগাযোগ? তৃণমূল ঘনিষ্ঠ। ইনি পাথর খাদানে কাজ করতেন, তৃণমূল ঘনিষ্ঠ। কমন একটা মিনার গতকাল যার বাড়ি থেকে 8.5 টাকা উনি আবার বাস চালাতেন। অনুব্রতর ড্রাইভার, তার কাজের মাসির 3টে ফ্ল্যাট নিউ টাউনে। কাজের মাসি, রান্নার মাসি। তুমি তোমার রান্নার মাসিকে কি দাও? একটা বছরে হয়তো একটা বোনাস দিতে পারো, বা আমি তাই দিতে পারি। আমার তো কাজের মাসি, রান্নার মাসিও নেই। প্রশ্ন হচ্ছে তৃণমূল যুগটা কিন্তু কমন,
অর্থাৎ এই গভীরে তুমি দেখাচ্ছিলে কোন আদিবাসী ভদ্রলোকের থেকে শুনে এসেছো যে উপরের ওটা ডিটেল আলোচনা করবো, হ্যাঁ, ওটা অনেক গভীর। ঠিক। চন্দনদা, তুমি একেবারে শুরু করেছিলে মোটিভেশনাল স্পিকার, স্পিকার তো না, মোটিভেশনাল লাইফ। একদম মোটিভেশনাল লাইফ। দেখো, আমি একটা জিনিস মনে করতে পারি, সারা বাংলা হয়তো মনে করবে যখন খাটের তলা থেকে 50 কোটি এবং বিভিন্ন জায়গায় হানা দিয়ে কারি কারি শোনা, তখন আমরা একটা জিনিস বুঝেছিলাম, বাঙালির ডোপামিন হরমোন কিভাবে হ্রাস করে। প্রত্যেকে একটা হ্যাপি হরমোন, তো প্রত্যেকে দেখি যদি ওই টাকাটা আমার হতো, মানে আমি বলছি দ্যাটস আ সাইকোলজি। গতকালকে সেই অধ্যায়টা ফিরে এসেছে, 28 কোটি টাকা আর তার সাথে 21 কোটি টাকা সোনা। মানে ইউ আন্ডারস্ট্যান্ড যে টোটাল হ্যাপিনেস বাংলাকে দেওয়ার জন্য এরা কত কসরত করছে। পাথর থেকে টাকা, তার নিচে কয়লা, কোথায় গভীর ষড়যন্ত্র, কোথাও বালি, কোথাও গরু পাচার। মানে আমি বলতে চাইছি এই ডোপামিনটাকে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করবার জন্য তৃণমূল কংগ্রেস যথেষ্ট ছিল। এখন প্রশ্নটা হচ্ছে, গতকালকে যাকে ধরা হলো এতে একা নয়, আর এই র্যাকেটটা কখনো একার হতে পারে না। ইটস আ হিউজ প্রজেক্ট। এই প্রজেক্টে কারা কারা যুক্ত ছিল আমার নতুনভাবে বলার দরকার নেই। বীরভূমে আমরা জানি দুটো গোষ্ঠী কাজ করে, এখানে বলবার কিছু নেই, রাজনীতি করি, একদিকে কাজল আর একদিকে অনুব্রত। এখন প্রশ্নটা হচ্ছে যে এই হিউজ র্যাকেটটা পুলিশের ওপর কি প্রভাব বিস্তার করতে পারে। অনুব্রতর কিছু শব্দবন্ধগুলোতে প্রমাণ করে দেয় পুলিশকে কি বলতে পারেন, সুতরাং পুলিশ কি করতে পারে। আজকে যিনি অভিযোগ করেছেন ক্যামেরার সামনে, তিনি বলছেন এই যে টুলুর যে এর আগে আমরা দেখিয়েছিলাম, পিসিআরকে একবার দেখাতে বলবো টপ শট, তার যে সাম্রাজ্য, মানে যেখানে বালি আর পাথরটা মজুত করতেন এই টুলুবাবু, সেখানে মাঝে মধ্যে পিকনিক হতো, বড় বড় পুলিশ অফিসাররা ওখানে পিকনিকে যেতেন। প্রতি 15 দিনে একটা করে পিকনিক হতো। ইনফ্যাক্ট আমি তোমাকে কেন বলি, এই হোল সেটআপটাকে তুমি যদি সামনে রাখো তাহলে আমি বলবো যে বাংলার ক্ষেত্রে যে ডোপামাইন হরমোন রাশ তাকে হ্যাপি ইন্ডেক্সকে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছেন যে বাংলার মূল চরিত্রটাই বদল হয়ে যাচ্ছে। আমি কেন বেশ, বলি এখানে ছোট করে চন্দনদা, বাকিদের ইন্টারেস্টিং কাছে ফ্যাক্ট হচ্ছে এখানে তোমাকে দেখতে হবে আবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটি চিত্র পরিষ্কার, সেটা আবার কোথাও খারাপ তৃণমূল, কোথাও ভালো তৃণমূলের একটা সিগনিফিকেন্স তো কিন্তু এরই মধ্যে রয়ে গেছে। বেশ, মানে আমরা দেখতে হবে কিভাবে তদন্ত অগ্রগতি পায়। প্রীতম, না দেখো, পশ্চিমবঙ্গে এ হচ্ছে অভিষেক ট্যাক্সের ভুলু, বীরভূমের টুলু। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ট্যাক্স চলছে, তার নাম হচ্ছে অভিষেক ট্যাক্স। তুমি বীরভূম থেকে শুরু করে বসিরহাটের বর্ডার থেকে শুরু করে আসামের শ্রীরামপুর গেট থেকে শুরু করে তোমার ভুটানের জয়গার পারাপার থেকে শুরু করে সব জায়গায় তোমার দেশি মদের থেকে শুরু করে বিদেশি মদ থেকে শুরু করে তোমার সব জায়গায় পুরো পশ্চিমবঙ্গব্যাপী তোমার জাল ওষুধ থেকে শুরু করে ডায়মন্ড হারবার মডেল থেকে শুরু করে পুরো সিস্টেমটার মধ্যে অভিষেক ট্যাক্স বলে এক সেকেন্ডের জন্য থামাচ্ছি। আমরা মাঝখানে ওই টুলুবাবু সাম্রাজ্যের ছবিটা দেখাচ্ছি, আমরা টপ শট দেখাচ্ছিলাম, ড্রোন থেকে তোলা হয়েছে। প্রীতম, কন্টিনিউ। হ্যাঁ, সেটাই বলছিলাম যে এগুলো হচ্ছে ওই অভিষেক ট্যাক্সের ভুলু। তো এই হচ্ছে বীরভূমের ভুলু, তো হচ্ছে তোমার তার নাম হচ্ছে টুলু মণ্ডল। এবং এই টুলু মণ্ডল তুমি জানো যে আমরা বারবার অভিযোগ করি না যে সম্পূর্ণ এই তোমার বীরভূম, ওইদিকে ঝাড়খণ্ড সব তোমার ঢুকে সেখানে আদিবাসীদের জমি ছিনতাই করে বিভিন্ন লোক তোমার বসবাস শুরু করেছে। এই টুলুবাবু উনি একজন আদিবাসী মহিলাকে বিয়ে করে এবং বিয়ে করে ওই আদিবাসী মহিলার জমির উপর উনি এই সাম্রাজ্য অবৈধ খনন কার্য শুরু করে। এবং এই যে অভিষেক ট্যাক্স যে শুরু হয়, সেই অভিষেক ট্যাক্সটা পুরো সেন্ট্রালি কন্ট্রোল হতো তোমার ক্যামাস্ট্রিট থেকে। সেটাই আজকে দেখো পরিবর্তনের যে সরকার হয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষের যে সরকার হয়েছে, এটা তার প্রমাণিত। এটার জন্য কোনো ইডি সিবিআই কাউকে লাগেনি, মুখ্যমন্ত্রী নিজের তাগিদে তার নিজস্ব পুলিশকে ধরেছে এবং তার যে এনফোর্সমেন্ট যে ব্রাঞ্চ তারা এটা তদন্ত করছে। তো সুতরাং এই যে আমরা যে বারবার বলতাম যে মুখ্যমন্ত্রী চাইলে তোমার বাইরের থেকে কেউ ইডি না আসলেও হতো, ওনার কাছে যে ইবি আছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, তারা করতে পারতো, কিন্তু কোনোদিনও কোনো তদন্ত করেনি। তো এরা তোমার শেখ শাহজাহান থেকে শুরু করে পার্থদের সবাই বলে নিচ্ছে করে সব্যসাচী দত্ত থেকে শুরু করে শুধু তোমার টাকার পাহাড় এবং গয়নার পাহাড় বের করেছে। কৃষাণু বাবু, আপনার আগে প্রাথমিক রিয়াকশন, তারপর আমি প্রশ্ন রাখছি। ভারতবর্ষে 20,000 এই পাথর খাদান আছে
এটা হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্ট বলছে। এবং এই 40,000 পাথর খাদান আছে, তার মধ্যে 32,000 পাথর খাদান হচ্ছে বেআইনি, যার রাজস্ব কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকার পায় না। সেখানে আমরা আলোচনা করছি বীরভূমের সম্ভবত 2 বা 3টে পাথর খাদানে। তো এই আলোচনাটা তো প্রথম থেকেই বায়াসড, যে শুধুমাত্র আমরা একটা জেলার একটা ছোট্ট ব্লকের 2-3টে পাথর খাদান নিয়ে আলোচনা করছি, যেখানে সারা ভারতবর্ষের বেআইনি পাথর খাদানের সংখ্যা 32,000, যার মধ্যে 2,000 রাজস্থানে চলে, যেই রাজস্থানে বর্তমানে বিজেপি, কিছু বছর আগে কংগ্রেসের সরকার ছিল। আমরা বেল্লারি ব্রাদার্সের বেআইনি খাদান সাম্রাজ্য জানি। বেল্লারি ব্রাদার্স কর্ণাটকে, যেই বেল্লারি ব্রাদার্স একসময় কংগ্রেস করত, তারপরে বিজেপি করলো, আবার কংগ্রেস করলো, এখন কি করে জানি। তো সুতরাং আজকে যদি আমি কয়লা খাদান, পাথর খাদান, বালি খাদান দেখি, যে লিস্টটা পড়া হলো কোন ট্যাক্স, অভিষেক ট্যাক্স না কি ট্যাক্স, তো আমি ধরে নিলাম যদি তর্কের খাতিরে বিজেপির কথাগুলো সত্যি হতো, যদি মিথ্যাচার না হতো এবং মিথ্যাচার করার জন্য গদি মিডিয়ার প্ল্যাটফর্ম না থাকতো, তাহলে আজকে আমরা নতুন সরকারের আমলে এই বালির দাম, পাথরের দাম, কয়লার দাম এইগুলো কম পেতাম। পূর্ব মেদিনীপুরে শুনেছি টাওয়ার ব্যবসা বলে কি একটা ব্যবসা হয়, সেটা নিয়ে আলোচনা করার সাহস বিজেপি বা গদি মিডিয়ার আছে কিনা জানি না। বেশ, তার কারণ হচ্ছে সেটা আপনাকে আমি নিরবিচ্ছিন্নভাবে বলতে দিলাম, আশা করছি আপনি আপনার মন ভরে বলেছেন। এবার প্রশ্নের উত্তরটা দিতে হবে, কারণ আপনাদের সময় দুর্নীতির অভিযোগগুলো উঠেছে, আপনাকে দিতে হবে। রাজস্থানের কোন সরকার কি করেছে আমার ট্যাক্সের সঙ্গে সম্পর্ক নেই তার। আমার রাজ্যের সরকার কি করেছে, আমার রাজ্যের কোষাগারে কেন টাকা আসেনি, আপনারা শাসক দল, উত্তর আপনাকে দিতে হবে। আমরা ইনকাম ট্যাক্স দিই ভারত সরকারকে, তো সেই ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে যদি আজকে ভারত সরকারকে 200 কোটি টাকা, 200 লক্ষ কোটি টাকা লোন করতে হয়েছে মোদী সরকারের আমলে, তাহলে আমাকে জানতে হবে যে কি রাজস্বের অভাবে ভারত সরকারকে আপনি রাজ্যে আসুন না, আপনি রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছেন কিশোর বাবু। আপনাকে প্রথমে বলার সুযোগ দিয়েছি, আপনি গোটা দেশ ভ্রমণ করলেন, আপনি রাজ্যে প্লিজ ফিরে আসুন, রাজ্যে ফিরে আসুন। আমি রাজ্যে তখন আসবো, রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার চলছে, এবং যেই সরকার বকলমে ডবল ইঞ্জিনের সরকার চলছে, সরকারি তথ্য বলছে ডবল ইঞ্জিনের সরকার আসার পরে। এটা আমার কথা নয়, মিডিয়াকে দাগিয়ে দেবেন না। রাজ্যের মন্ত্রী বলেছেন 16 মে থেকে 17 জুন পর্যন্ত রাজ্যে শুধুমাত্র পাথর ক্ষেত্রে রাজস্ব আদায় 8 গুণ বেড়েছে। তুমি উত্তেজিত হয়েও না, আমাকে উত্তর দিতে দাও। আপনি না আপনি কথা জাগলিং করছেন, মিডিয়াকে আক্রমণ করছেন। আপনি উত্তরটা দিন, আপনি উত্তরটা দিন। যে আজকে রাজস্ব হোক, যা জিনিস হোক, এই সরকার যাদের বকলমে নিজেদের বিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন, যাদেরকে বিজেপিতে নিয়েছে, সেই কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল আজকে বিজেপির টিমে আছে। তাহলে কাজল শেখ আর অনুব্রত মণ্ডলকে যদি দুর্নীতি পড়ার মধ্যে জেলে ঢুকুন, জেলে পুরুন। যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, এরকম তরজা ভারতবর্ষের এবং বাংলার মানুষ বিগত 5-6 বছর 7 বছরে প্রচুর দেখেছে। জেলে পুরুন, যদি অভিযোগগুলো সত্যি হয় জেলে পুরুন, সেটা করতে পারে। আজকে এখানে ঝন্টু কৃষ্ণবাবু, অনুব্রত মণ্ডলের পদে পরীক্ষা হয়েছিল, কোন একজন আমাদের দলে ছিল, সে তখন বিজেপিতে ছিল, তারপরে সে আবার আমাদের দলে ফিরে এলো। এই বনসহায়ক পদে সে কিভাবে দুর্নীতি করেছিল আজকে 3 বছর হয়ে গেল, বাংলার মানুষ জানতে পারেনি। আপনার কাছে আসবো সত্যজিৎ বাবু, আসবো কৃষ্ণ বাবু, আমি সময় দেব মিডিয়াকে আক্রমণ করার জন্য, আপনাকে আমি সময় দেব, মিডিয়াকে আক্রমণ করার জন্য সময় দেব, আপনি একটু সঙ্গে থাকুন। সত্যজিৎ বাবু, একটা বৈধ পাথর খাদান হয়ে থাকে, আমি বৈধর কথা বলছি, তাহলে সেখানে 4টে দপ্তর যুক্ত থাকে, ভূমি রাজস্ব দপ্তর, পরিবেশ দপ্তর, পরিবহন দপ্তর, সর্বোপরি স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তর। আজকে ভূমি রাজস্ব দপ্তর আর পুলিশ মানে স্বরাষ্ট্র দপ্তর তৎকালীন মুখ্যমন্ত্রীর হাতে ছিল, তারপরেও কি করে এগুলো হলো? প্রথম কথা হচ্ছে, এই সরকার যদি না বদলাতো তাহলে কিন্তু সাধারণ পশ্চিমবাংলার অধিবাসী কিংবা আমি, আপনি, মিডিয়া কেউ জানতেই পারতো না যে এই রকম একটা স্তূপীকৃতভাবে রয়েছে, এবং এত বিভৎস পরিমাণে হিউজ কোয়ান্টিটির অফ টাকা এবং অর্থ চারদিক থেকে ওরা রোজগার করেছে। যদি আপনি 75-25-এর ভাগ আনেন, যদি এটা 25 ভাগ হয়, তাহলে 75-এর অ্যামাউন্টটা কত সেটা শুভজিৎ আপনি একটু চিন্তা করে নেবেন।
2 নম্বর কথা হচ্ছে, দেখুন আমাদের কলকাতা পুলিশ নয়, রাজ্য পুলিশের ইকোনমিক উইং বলে একটা খুব শক্তিশালী উইং আছে, যার নেতৃত্বে এডিজি আছেন একজন, তখনও এডিজি ছিলেন, মানে 4 তারিখের আগেও এডিজি ছিলেন, এখনও এডিজি আছেন। পার্থক্য হয়তো ট্রান্সফার হয়েছে, র্যাঙ্কটা একই। এখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে, সিআইডি রয়েছে, এতগুলো ব্রাঞ্চ, এতগুলো পুলিশ অফিসার, লোকাল এসপি, লোকাল স্পেশাল ব্রাঞ্চ, লোকাল আইবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, কারো কাছে কোনো খবর গেল না, কেউ জানতে পারলো না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এইভাবে তছরূপ হচ্ছে, ডিসিআর ছাপানো হচ্ছিল, হচ্ছে তো। এবার বলি, এবং আরেকটা যেই কথা। বাড়িটায় ছাপানো হচ্ছিল সেই বাড়িটা নীল রং। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি পলিটিক্সের বাইরে একটা কথা বলছি। দেখুন, এটা বাদেও আরেকটা কথা শুভজিৎ চিন্তা করবেন, আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ইনকাম ট্যাক্সের কাছে এই খবরগুলো গেল না 2-3 বছর ধরে? এত কোটি কোটি টাকা দুবাইতে পাস হয়ে যাচ্ছে, এত কোটি কোটি টাকা হিউজ কোয়ান্টিটি, যারা এতগুলো লরি কিনছে, হাজার হাজার লরি কিনছে, রাস্তাঘাট দিয়ে চলছে, কোনো পুলিশ জানতে পারলো না, লোকাল পুলিশ এনফোর্সমেন্ট, ডাইরেক্ট এনফোর্সমেন্ট জানতে পারলো না, ইকোনমিক উইং জানতে পারলো না, সিআইডি জানতে পারলো না, কোনো পলিটিশিয়ান জানতে পারলো না, শুধু জানতো কয়েকজন, যারা 25 এবং 75-এ রোজগার করে গেছে। এবার দুটো কথা বলি এখানে। দেখুন, যেই যে মিনার মণ্ডল যে ধরা পড়েছে, এসব হয়েছে, অ্যারেস্টেড হয়েছে, টুলু মণ্ডল এখনও ধরা পড়েনি, এর পেছনে একটা বিশাল চক্র কাজ করে গেছে। আদৌ কবে ধরা পড়বে টুলু মণ্ডল সেই বিষয়ে আমার একটু সন্দেহ আছে, কারণ যারা এইভাবে হিউজভাবে এই প্রচুর ফ্ল্যাট এই পশ্চিমবঙ্গে এবং কলকাতার মধ্যে কিনে রাখে, তারা নিশ্চিন্তভাবে ওই রকমভাবে যে আমি তো একদিন ধরা পড়বই, ধরা পড়লে আমি কোথায় থাকবো, ধরা পড়লে আমি কোথায় থাকবো না বলছি, সেই জন্য তারা যাদের কাছে, দেখুন এরা একটা লরি চালক, এদের তো মাথায় কিছু বুদ্ধি নেই, অত মানে বুদ্ধি নেই, সরি বুদ্ধি নেই মানে রোজগারের বুদ্ধিটা আছে, কিন্তু এর যে আইনগত বুদ্ধিটা নেই। এদের কারা কারা থট দিচ্ছে, কারা কারা এদের থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, কারা পলিটিশিয়ান রয়েছে, কাদের কাছে এই অর্থগুলো যাচ্ছে এবং কাদের কাছ থেকে এই বুদ্ধিগুলো পাচ্ছে এবং কাদের ব্লেসিংটা সার্বিকভাবে পেয়েছে, সেটা হয়তো বলবে আমার ডান পাশে বসে আছে, তারা বলবে, আমাদের জন্টুদা বলবে। কিন্তু ঘটনা হচ্ছে, ছোট করে ব্রেকে যেতে হবে। যে যাই বলুক না কেন, যে যাই বলুক, শুভজিৎ বিশাল চক্র উৎপাদন করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিশালভাবে আমাদের রাজ্যের পুলিশকে সমর্থন জানিয়েছেন এবং তার সমর্থন না পেলে এত বড় কষ্ট করতে পারত না। জায়গাটার নাম দেউচা, তোলা হচ্ছিল পাথর এবং সূত্র বলছে এই অবৈধ পাথর খাদানের সংখ্যা প্রায় 150 বা 150-এর বেশি হতে পারে, বৈধ মাত্র 6টা। নেপথ্যে বড় কোনো পরিকল্পনা? হ্যাঁ, বড় পরিকল্পনা, অর্থাৎ মানুষের যে অধিকার মাটির তলায় থাকে, তুমি একদম পরিষ্কারভাবে ইঙ্গিত করেছো অবৈধ কয়লা পাচার, যে কয়লা পাচারটা ছিল তৃণমূলের রাজত্বের সবচাইতে বড় স্ক্যামের জায়গা। তুমি বিনয় মিশ্রর থেকে শুরু করো, যে আসানসোল, কলিয়ারি, আমি একটা লিস্ট দেখছিলাম, জামুরিয়া, বীরকুলটি, রানীগঞ্জ, পূর্ব বাসরা, রানীগঞ্জের ডিবি হাসপাতালের পিছন থেকে আমবাজার পর্যন্ত, এমনকি এখানে তোমাকে আমি আরও কিছু জায়গা, আসানসোলের একটা বড় অংশ, নিউ ক্যান্দা, পাণ্ডবেশ্বর, সোনপুর, শিহারশোল, রাজারি, ইডি, এই সব এলাকায় এন্টায়ার, এই যে তুমি যে জায়গাটার নাম বলছো দেউচা পাচামি, যেখানে একটা আদিবাসীদের সাথে একটা বড় ধরনের জমির অধিকার নিয়ে শিল্প খেলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাস্তবে শিল্প তো নয়, ওর নিচের থেকে রসদটাকে তুলে নিয়ে কিছু কর্পোরেট সংস্থাকে দিয়ে, কিছুটা এই ধরনের টুলুদেরকে দিয়ে পুরো এন্টায়ার কালীঘাট ক্যামাক স্ট্রিটের ভাড়াটাকে পূর্ণ করা, রাজকোষ চলে যাক। আমি সেই জায়গায় দেখছিলাম 25 সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই ভাড়ার পূর্ণ করতে গিয়ে রাজকোষে মাত্র 19 লক্ষ টাকা জমা পড়েছিল, যেখানে মাত্র 16ই মে থেকে 17 মে একদিনে 1 কোটি 20 লক্ষ, সেখানে 6 মাসে পড়েছিল 19 লাখ মাত্র, এখানে একদিনে 1 কোটি এবং পরের দিন 2 কোটি 30 লক্ষ টাকা। তুমি ভাবো কি পরিমাণে লুটটা হয়েছে। আজকে আদিবাসী, তোমার মনে আছে বামফ্রন্টের জমানা, ওই নকশালদেরকে পুনর্বাসনের জন্য যে পাথর খাদানগুলো দিয়ে দেওয়া হয়েছিল, নকশালদের ছেলেমেয়েরা ছেড়ে দিয়ে চলে যায়, পরবর্তীকালে বাম জমানায় বাম নেতাদের হাত ধরে কিছু লোক অবৈধ খননের সাথে যুক্ত হয়, ওই অবৈধ খনন থেকে আদিবাসীদের জীবন জীবিকার উপরে যখন হামলাটা আসে, তখন আদিবাসী বিদ্রোহ হয়েছিল 7-8 সাল। সংস্কার কিন্তু হয়নি, তৃণমূল সেখান থেকে শুরু করেছে আজকে টুলুদের মাধ্যমে যে সাম্রাজ্যটা তৈরি করেছে তারপরে, এবং সেটা কিন্তু এন্টায়ার ছিল এই কয়লা পাচার। না, একেবারে পরিষ্কারভাবে একটা জিনিস বুঝতে হবে, এই দেউচার ক্ষেত্রে যেটা ঘটেছে
এবং এটা খুব দেউচা স্বাভাবিক। সংলগ্ন মোহাম্মদবাজার। আমি এক্স্যাক্টলি মানে এই broad ক্ষেত্রে area যেটা দেউচা। ঘটেছে ব্রডার বেসে নয়, মাত্র 6টা আউট অফ 150। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে প্রোডাকশনসগুলো তোমাকে যে কথাগুলো বলছিল, স্পেশালি আসানসোল রানীগঞ্জ বেল্ট থেকে আরম্ভ করে যেসব জায়গায় কয়লা উত্তোলন হয়েছে একটা ব্যাপক র্যাকেট, এবং সেই র্যাকেটে এই অনুপ মাঝি জাতীয় অনেকেই এর সাথে যুক্ত আমরা জানি, এবং তাদের অ্যারেস্ট করা হয়েছিল, তাদের ছেড়ে দেওয়া হয়েছে, ইনফ্যাক্ট তারা বেলে আছেন। কিন্তু যে পরিমাণ রাজস্ব ঘাটতি আমাদের দেখতে হবে পয়েন্ট অফ ভিউতে কিভাবে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে, সাথে সাথে কেন্দ্রীয় সরকার। এবং যেহেতু কয়লা কেন্দ্রীয় দপ্তর, সেক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্য দুটো ক্ষেত্রেই ক্ষতিগ্রস্তর পরিমাণ তুমি দেখো। ডেফিসিট যেটা, অর্থাৎ রেভিনিউ ডেফিসিট, আমরা রাজস্ব ঘাটতির কথা বলি, রাজস্ব ঘাটতির ক্ষেত্রে এই কয়লার ভূমিকাটা 2.3%, যেটা আমি ক্যালকুলেশন করে দেখলাম, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট এসে দাঁড়াচ্ছে যে ঘাটতিটা রাজ্যকে সহ্য করতে হয়েছে, ইনফ্যাক্ট তার পরিমাণ প্রায় 350 কোটি টাকা। এই 350 কোটি টাকার প্রপোর্শন, মানে এটা কি শুধুমাত্র পাথর? শুধু বাংলায় 350 কোটি টাকার প্রপোর্শনের যে কয়লা শেষ, অর্থাৎ আচ্ছা, কয়লা। কেন্দ্রীয়ভাবে যেটা পাওয়ার কথা, অর্থাৎ আমি শুধু খাদান কয়লা এটাকে টোটালিং করে বলছি যে হোল সিস্টেমটা কিভাবে চলেছিল, সেক্ষেত্রে কেন্দ্রীয় ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 500 কোটি টাকার মতো ঘাটতি। মানে আমি দুটোকে মিললে তোমার আলটিমেটলি প্রায় 750-800 কোটি টাকার ঘাটতি, যেটা রাজস্ব ঘাটতি। প্রীতম, না দেখো, আজকে কতগুলো পার্সপেক্টিভ আছে, এটা দর্শকদের জন্য বলছি। তৃণমূল মানেই চোর, সর্বজন বিদিত। কিন্তু আজকে আমরা যে বারবার বলতাম না যে এরা লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ করছে, আজকে এই ভদ্রলোকের টুলুর নাম হচ্ছে বেসিক্যালি মোহাম্মদ নিজামুদ্দিন। উনি জোর করে একজন আদিবাসীকে, জোর করে একজন মহিলাকে বিয়ে করলেন, তার ওখানে ব্যবসা শুরু করলেন, তার ফুলে পেঁপে ওঠে এই অবস্থা। আমরা কিন্তু অন্যদিকে যাব না। না, আমি অন্যদিকে যাচ্ছি না, আমি তো তিনটে দেখো, যে কোনো জায়গা, যে কোনো দেশ তৈরি হয় কি রাজনৈতিক, অর্থনীতি এবং সামাজিক কারণে। এরা তো সব জায়গায় আঘাত করেছে। এরা তোমার আদিবাসীদের জমি কেড়ে নিয়েছে, এরা তোমার রাজস্ব কেড়ে নিয়েছে, এরা তোমার মানে সবটা। তোমাকে যে বললাম এই অভিষেক ট্যাক্স, তুমি শুধু মানে বীরভূম না, পুরো পশ্চিমবঙ্গে সব কটা জায়গা থেকে যে ট্যাক্সটা, যে রাজস্ব কথা বলছিল, পুরো এই ইন্ডিজোটের তোমার পার্টনার তৃণমূল, একদম তারা শুধু পুরো ঝাড়খণ্ড অঞ্চল থেকে শুরু করে এই পুরো তোমার বীরভূমের পুরো এই পাথরের যে জায়গাটা, সেখানে এইটা চলছে, এখনও চলে যাচ্ছে। এই ল্যান্ড জেহাদ আর লাভ জেহাদ চলছে, এবং চলে চলে শুধু এটা ভারতবর্ষের ক্ষতি করছে, রাজস্ব থেকে শুরু করে আলটিমেটলি কী হচ্ছে, দেশের ক্ষতি করছে। এরা হচ্ছে, এই জন্য আমরা বলি এরা হচ্ছে দেশদ্রোহী। কৃষ্ণবাবু, আপনি বলছিলেন, আপনি বিভিন্ন রাজ্যের কথা বলছিলেন, আমি আবারও বলছি, বিভিন্ন রাজ্য নিয়ে গতকাল আপনাকে একই কথা বলেছি। বিভিন্ন রাজ্য নিয়ে অবশ্যই আলোচনার অবকাশ আছে, আলোচনার অবকাশ নেই তা নয়, কিন্তু আমি আগে ঘর দেখব, তারপরে আমি পর দেখব। আপনাকে সরাসরি প্রশ্ন, যদি রাজস্থানে হয়ে থাকে, যদি অন্য রাজ্যে হয়ে থাকে, তাহলে এ রাজ্যেও হবে, বা এটাও যুক্তিসঙ্গত, এটা কি জাস্টিফাই করা যায়? দেখো, আমাদের দেশে না অনেক কিছু আছে। আমাদের সংবিধানের মধ্যে স্টেট লিস্ট আছে, সেন্ট্রাল লিস্ট আছে, কনকারেন্ট লিস্ট আছে। ঠিক। স্টেট লিস্টের মধ্যে অনেকগুলো বিষয় পড়ে যেখানে রাজ্য সরকার, রাজ্য প্রশাসনের একাধিকার। ঠিক তেমনি কিছু সেন্ট্রাল লিস্ট আছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের একাধিকার। এই যে কোল বলছে না, কয়লা, প্রথম কথা বলে রাখি যে বিজেপি ইলেকটোরাল বন্ডে যে টাকা পেয়েছে, তার মধ্যে প্রথম সব থেকে বেশি বিজেপিকে টাকা দিয়েছে একটা লটারি কোম্পানি। যেই লটারি কোম্পানি নিয়ে পশ্চিমবাংলার বিজেপির নেতাকর্মীরাই অনেক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করে। সব থেকে বেশি টাকা দিয়েছে যে কোম্পানির বিরুদ্ধে 40 বছর ধরে ভারতবর্ষে যত মাইনিং স্ক্যাম হয়েছে, তাতে এই একটা কোম্পানির নাম কিন্তু কনস্ট্যান্ট। সেই কোম্পানিটা বিজেপিকে দ্বিতীয় সর্ববৃহৎ টাকা দিয়েছে। তারপরে বিজেপি নেতা কর্মীরা যখন বলে আমাদেরকে একটু ভারত ভ্রমণ করতে হয়, এবং ভারত ভ্রমণের আমি তো আগেই বললাম 32,000 অবৈধ। আপনি ভারত ভ্রমণ করুন, কিন্তু আগে তো এখানে সরকারি ব্যর্থতা স্বীকার করতে হবে। এখন বিষয়টা হচ্ছে আপনি সরকারি ব্যর্থতা স্বীকার করার থেকে ভারত ভ্রমণ করতে বেশি ভালোবাসেন। তোমার কথাটা ইনকমপ্লিট। আমি কখনো অস্বীকার করছি না। যদি অনুব্রত মণ্ডলকে 2022 সালের অগাস্ট মাসে সম্ভবত বিজেপি জেলে পুরেছিল ইডি সিবিআই তদন্ততে, তার বিরুদ্ধে এই পাথর খাদান, বালি খাদান আর এই ওই হ্যান্ডারিং, মানি লন্ডারিং অনেক কিছু অভিযোগ ছিল।
তখন ইডি সিবিআই এই টুলু মণ্ডলের কাছেও গেছিল, তার সাম্রাজ্য তো রেড হয়েছিল, কিন্তু তখন এইগুলো কেন সামনে আসে? ভ্যালিড তাহলে প্রশ্ন, টুলু মণ্ডলকে প্রীতমের যদি আমি উত্তর ধরে দেবে। নিই তর্কের খাতিরে, বলে ভ্যালিড প্রশ্ন কৃষাণুবাবু, তর্কের প্রীতমের খাতিরে যদি উত্তর ধরে দেবে। নিই রাজ্য কিন্তু প্রশাসনের ব্যর্থতা ছিল, একদম তাহলে ইডি আপনার পরে আমি প্রীতমের কাছে 2025 সালে আপনার কি প্রশ্ন করছে? নিয়েই যাচ্ছি কৃষাণুদা, আপনার প্রশ্ন নিয়েই প্রীতমের কাছে যাব। তার আগে আমার প্রশ্নের উত্তর দিন। সরকারের 4টে দপ্তর ছিল, অনুব্রত মণ্ডল কেন, আরো অনেক মণ্ডল জড়িত থাকতে পারে, সরকার কি করছিল? আমি বলছি তো, আরে প্রথম কথা হচ্ছে সরকারের ব্যর্থতাকে আমি অস্বীকার করছি না, কিন্তু তুমি যদি বলে এই পাথরগুলো যাচ্ছিল কোথায়, পাথরগুলোর ক্রেতা কে ছিল? ক্রেতাগুলো তো ছিল উত্তরপ্রদেশ, দিল্লি, এইসব স্টেটে। তাহলে চোরা মাল যেমনি চুরি করা পাপ, সেটা ইল্লিগাল, যেমনি বেশ। চোরাই মাল কেনাও পাপ। এবার আপনার তো প্রশ্ন নিয়ে সেখানকার প্রীতমের রাজস্ব কাছে দপ্তর যাচ্ছে। কি আপনি যে করছে? প্রশ্ন করলেন, প্রীতম, সেখানকার রাজ্য সরকার কি করছে? ইডি সিবিআই কি করছিল? একাধিকবার তো এই আমি- রাজ্যে আমি- হানা দিয়েছে কয়লা পাচার বা অমুক তদন্তে। সিবিআই নিয়ে আসছি। এই যে আমি তোমাকে ছোট দেখাচ্ছি, করে একটু- সত্যজিৎদার কাছেও যেতে আমি হবে। একটু বলছি, একটু যদি ক্যামেরাটাকে জুম করেন, এ হচ্ছে তৃণমূল এবং মহামিত্র, যেমন এরা বলতো না, এরা আদানি আম্বানির কথায় কথা শুধু আদানি আম্বানির কথা বলে, এরা খুব ঘৃণিত। উনি লিখেছিলেন, ওদের আম্বানি থাকলে আমাদের টুলু মণ্ডল আছে, বাঙালি শিল্পপতিদের জয় হোক, তারা আরও উন্নতি করবে। মানে ভাবুন, মানে শুধু এরা মাত্র ওই টাকা দিয়ে ক্ষান্ত হয়নি, মানে শুধু রাজস্ব চুরি করে ক্ষান্ত হয়নি, এরা বাঙালি সংস্কৃতিকেও নষ্ট করেছে। টুলু মণ্ডলকে যে 150 কোটি টাকা চুরির টাকা দিয়ে তার মেয়েটে বিয়ে শাদী করেছেন, তারা ওখানে বুড়ি ভোজ খেতে গেছিলেন, আমরা সবাই জানি, সবার ছবি ফেসবুকে আছে, কোন কোন তৃণমূলের নেতা গেছিলেন, কারা কারা ওখানে গেছিলেন, সবার ছবি আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। কিন্তু এই আজকে মানে এদেরকে নাকি বিশাল বড় বিজনেসম্যান করে ফেলছে, এরা নাকি শিল্পপতি, এরা নাকি বাঙালির শিল্পপতি। মানে আজকে বাঙালি বলতে আমাদের মানে দিকে নিয়ে যাচ্ছিল, বাঙালিরা বাঁচিয়ে দিয়েছে। এবং আজকে যে ইডিসিবিআই কথা বলছেন, যে ইডিসিবিআই যখনই কোনো তদন্ত করতে গেছে, এই মমতা ব্যানার্জি আমরা দেখেছি ইডিসিবিআই এর বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দিয়েছে, গুন্ডা লাগিয়ে দিয়েছে, তাদের উপর আক্রমণ করেছে। এই রাজীব কুমার তার যখন ব্যবস্থা নিতে গেছিল, তখন তার বিরুদ্ধে মামলা করে তাদের বিরুদ্ধে উনি হরতাল করতে বসে গেছিলেন, ধর্ণা দিয়েছিলেন। কৃষাণুদা বলুন ছোট করে। বিগত 5 বছরে এরকম তোমাকে আমি 20টা কোম্পানিতে দেখাতে পারবো, বিগত 5 বছরে কোনগুলো ইবি বলে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বলে যে একটা সংস্থা আছে, তারা যে আছে পশ্চিমবঙ্গে এক্সেস করত, ঠিক এই জায়গা থেকে টাকা নিত, যারা তদন্ত করেছেন, বাস্তবে মমতা ব্যানার্জি নিজে তার কাছে বলেছেন, চলে যায়। CID ওনার কথা সত্যজিৎ শুনতো বাবু, না। এত টাকা মমতা পাওয়া ব্যানার্জি আসবো, নিজে বলেছেন, CID ওনার কথা শুনতো না। সত্যজিৎ বাবু, এত টাকা পাওয়া যাচ্ছে, আগামী দিনে কি তাহলে ইডি কে দেখতে পাবো এই ধরনের তদন্তে আবার এখানে আসতে, নাকি ইবি তারাই যথেষ্ট? আমার নিজস্ব ধারণা, এটা কেন্দ্রীয় সরকার পর্যবেক্ষণ করছেন। মুখ্যমন্ত্রী এই টোটাল রিপোর্টটা এমএইচএ কে পাঠাবে, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সে, এবং আলটিমেটলি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এন্ট্রি নেবে। এবং কারণ এটা বৃহৎ একটা হিউজ কোয়ান্টিটি। একটা কথা বলি, দেখুন, আমরা কেন ভূমি রাজস্ব দপ্তরের দিকে তাকাবো না সুজিত? আপনি প্রথম লাইনটা বলেছিলেন তো, ভূমি রাজস্ব দপ্তর বিশাল দপ্তর, সেই দপ্তরের তাদেরকে কোনো অ্যাকাউন্টেবিলিটি আসবে না, তা পলিউশন কন্ট্রোল কোনো অ্যাকাউন্টেবিলিটি আসবে না। শুধু পুলিশের যারা সেক্টরগুলোতে প্রত্যেকের অ্যাকাউন্টেবিলিটি, যারা যারা রেসপন্সিবল ছিল প্রত্যেককে এখানে ধরে নিয়ে আসতে হবে, তারা বলতে হবে যে আপনারা কেন করতে পারলেন না, এবং আপনাদের এই যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো যখন এই সরকার বদল হওয়ার পরে যেগুলো বেরোচ্ছে সেগুলো তখন আপনারা কেন বলতে পারলেন না। আরেকটা কথা দেখুন, হ্যাঁ ছোট করে, যেটা 2023 সালে এই টুলু মণ্ডলকে কিন্তু দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল কয়লার কেলেঙ্কারির ব্যাপারে, এবং তাকে ইন্টারোগেশন করা হয়েছিল। কিন্তু এত বিশদ যে একটা রয়ে গেছে হিউজ কোয়ান্টিটি, সেইটা কিন্তু 2023 সালে আমার মনে হয় তারা বুঝতে পারেনি, নিজস্ব ধারণা। তবে এই যে আজকে দেখুন, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও করতে, যেটা হচ্ছে যে তাহলে যারা রেসপন্সিবল, যারা পুলিশ অফিসাররা রয়েছেন, যে রেসপন্সিবল ভূমি রাজস্ব দপ্তর, পলিউশন, স্বরাষ্ট্র দপ্তর, যারা যারা এর মধ্যে রয়ে গেছে, প্রত্যেককে অ্যাকাউন্টেবিলিটি ফেস করতে হবে, এবং আলটিমেটলি এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে ঢুকতে হবে। পুলিশকে তার কারণে সেম অ্যাডমিনিস্ট্রেশন, সেম পুলিশ আছে, আজকে শুধু সরকার চেঞ্জ হয়েছে, আপনারা চেঞ্জ করেছেন বলে আজকে অ্যাকশন নিতে পারছেন। কৃষাণুদা 10 সেকেন্ড হাত তুলেছেন আপনি। কৃষাণুদা আপনাকে দিয়ে শেষ করব, 10 সেকেন্ড। যেরকম সত্যজিৎ দা বললেন যে ইডিতে ডেকে তারা মিস করে গেছে, তারা বুঝতে পারে, তো
তো যদি বেনিফিট অফ ডাউট ইডিরা পায় তাহলে বেনিফিট অফ ডাউট সব প্রশাসন সব পুলিশকে পেতে হবে, আর যদি বেনিফিট অফ ডাউট পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন না পায় তাহলে ইডি সিবিআই কো কোনো বেনিফিট অফ ডাউট বেশ, দেওয়া যাবে না। 2026-এ পার্থক্য আছে, এটা মাথায় রাখতে হবে। 23-এ যে ব্যাপকতা ছিল, যে হিউজ যেখানে ছিল, আপনার আগের দেখতেন, মুখ্যমন্ত্রী বলতো ওনার কথা 23-এর বেশ, 23-এর অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, এখনো পর্যন্ত পুলিশ এই মুহূর্তে 6টা 11 বাজে টুলু মণ্ডলের প্রাসাদের সামনে পুলিশ রয়েছে। জানি না টুলু মণ্ডলের বাড়ি থেকে আজকে কি বের হয়, কারণ আমাদের সহকর্মী সুজয় একটু আগে লাইভ রিপোর্টিং করছিল, একজন স্বর্ণকারকে পুলিশ টুলু মণ্ডলের বাড়ির ভেতরে নিয়ে গেছে। তাহলে কি আবার 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 কোনো কিছু দেখার অপেক্ষা করছি আমরা? জানি না, কয়েক ঘন্টার মধ্যেই হয়তো ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন।